আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের জ্বালানি তেল নিয়ে তেলের হাহাকারে বাংলাদেশ, নরেন্দ্র মোদীর দরবারে তারেক রহমান দিল্লি কি পারবে বাংলাদেশের সংকটে পাশে দাঁড়াতে? এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবার আগে আমরা একটু ভিডিও ক্লিপ দেখে আসব, তারপরে আলাপটা শুরু করতে চাই। চলুন আমরা একাধিক ভিডিও ক্লিপ দেখে আসি। এখানে দুঃখের কথা আছে, এখানে মজার কথা আছে, আমরা সেগুলো একটু দেখে আসি, তারপরে আলাপটা শুরু করতে চাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে? ডিজিটাল বাংলাদেশ কেমন আছে? হাতে মোবাইল, 16 কোটি মানুষ। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বরং আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। কাজে যারা অনেক বেশি জ্ঞানী, তো তাদের জ্ঞানের ভান্ডার এত বেশি যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা ভুলে যান, কিন্তু উল্টোপাল্টা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান। দর্শক, তেলের জন্য হাহাকারের লাইন দেখলেন, আরেকটা লাইন দেখলেন যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি পূর্বের বক্তব্যের অডিও পাঞ্চ করা হয়েছে। সেই অডিওতে ওবায়দুল কাদের জিজ্ঞেস করছেন যে কেমন আছেন আপনারা। সত্যি আজকে জিজ্ঞেস করতে হয় যে আমরা কেমন আছি, আমরা কি ভালো আছি? আমরা ভালো নেই, ধীরে ধীরে পতনের দিকে চলে যাচ্ছে। সর্বশেষ যে ক্লিপটা শুনলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বক্তব্য, তিনি বললেন যে অকটেন পেট্রোল আমাদের আমদানি করতে হয় না, অকটেন পেট্রোলের যে চাহিদা আমরা তা উৎপাদন করি। কিন্তু তারপরে এই যে দীর্ঘ লাইন দেখলেন, এই লাইন কেন? শুধুমাত্র মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনার কারণে আজকে বাংলাদেশের মানুষ সাফার করছে। ব্যবস্থাপনা করবার মতো সরকার তো বাংলাদেশের নেই, আপনাদের আরো সাফার করতে হবে। ব্যবস্থাপক, ম্যানেজার, ক্রাইসিস ম্যানেজারকে আপনারা দেশ ছাড়া করেছেন, সাফার করবেন না? বাপকেও ছাড়ে না, আপনাদেরও ছাড়বে না, আমাদের ছাড়বে না। আমরা বড় অন্যায় করে ফেলেছি। বাংলাদেশ যেভাবে তর গতিতে এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশের গতিকে আমরা থামিয়ে দিয়েছি, পিছিয়ে দিয়েছি। ইউনূসের শাসন আমলে পিছিয়ে দিয়েছি। এখন যে শাসনটা, এটাকে বলতে পারেন ইউনূসেরই একটা বর্ধিত অংশ। দেখুন, বুঝুন, ভোগ করুন, বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের তেলের জন্য এক প্রকার চরম অস্থিরতা, চারিদিকে হাহাকার, পেট্রোল পাম্পগুলো তেল শূন্য, বাংলাদেশের জ্বালানি সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ
সরকার পর্যন্ত দিশেহারা। আর এই কঠিন সময়ে প্রতিবেশী দেশ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাকিয়ে আছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আওয়াদ জানিয়েছেন যে দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়া গেছে জ্বালানি তেল সরবরাহের ব্যাপারে। আসলে কতটা সত্যতা, কতটুকু সত্য সেটা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহ সংশয় আছে, কারণ সরকার বারবার বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পে গিয়ে মানুষের যে হাহাকার, মানুষ আর সরকারকে বিশ্বাস করছে না। জ্বালানি তেলের সংকট তো থাকার কথা না। এই যে লাইনগুলো দেখলেন আপনারা, এগুলো পেট্রোল অকটেনের, ডিজেলের লাইন, ডিজেল পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যেটুকু জানি যে ডিজেলটা পাওয়া যাচ্ছে, কিন্তু পেট্রোল অকটেনের লাইন হওয়ার কারণটা কি? লাইন তো হওয়ার কথা না। আমি আমার উৎপাদন করি, আমার চাহিদার পুরোটা উৎপাদন করি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন, কখনো কখনো আমরা রপ্তানিও করি, আমার চাহিদা মেটিয়েও রপ্তানিও করি, কিন্তু সেই রপ্তানি পণ্য কিংবা আমার চাহিদা মেটানোর পণ্য আজকে সেই পণ্যের জন্য হাহাকার। এই হাহাকারের শেষ কোথায়? এই হাহাকারের শেষ হবে যদি একটা সঠিক ম্যানেজমেন্টে আসে বাংলাদেশ। কিন্তু এখনকার বাংলাদেশে, এখনকার সরকারের কাছে সেটি খানিকটা দূর কি বাত। বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম আর অভ্যন্তরীণ মজুদ ফুরিয়ে আসা, সব মিলিয়ে এক মহা সংকটে বাংলাদেশ। পরিস্থিতি এতটা গুরুতর তা বোঝা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি পদক্ষেপে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে তিনি আজ আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে সচিবালয়ে বৈঠক করছেন। এই বৈঠকে কেবল মন্ত্রী সচিবরাই নন, উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ সচল রাখা। সরকারের প্রধান লক্ষ্য এখন খরচ কমানো, আর এই সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার নেতৃত্বে একটি 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা নির্ধারণ করবেন কোন কোন খাতে ব্যয় সংকুচিত করে জ্বালানি আমদানিতে অর্থায়ন করা সম্ভব। এই সংকট মোকাবেলায় তারেক রহমানের সরকার এখন সবচেয়ে ভরসা করছে ভারতের ওপর। বাংলাদেশের অর্থমন্ত্রী ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। ইতিবাচক দিক হলো, ভারত ইতিমধ্যে সাড়া দিতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ডিজেল সরবরাহ শুরু করা হয়েছে। এর প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি টানা এই সরবরাহ বজায় রাখতে পারবে? দিল্লির খবর অনুযায়ী বাংলাদেশের অনুরোধকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। তবে ভারতের নিজেদের পরিস্থিতি খুব একটা সহজ নয়। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারত নিজেই সমস্যার মধ্যে পড়বে। তখন আপনাকে কিভাবে সহযোগিতা করবে? গত 3 দিনে ভারতে অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহারের ওপর বিধিনিষেধ জারি করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবুও প্রতিবেশী প্রথম নীতি বা নেইবারহুড ফার্স্ট অংশ হিসেবে দিল্লি এখন এক কঠিন কূটনৈতিক সমীকরণে। একদিকে নিজের দেশের চাহিদা মেটানো, অন্যদিকে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়ানো। আর্থিক ও কৌশলগত কারণে তারেক রহমান চাইছেন ভারতের ওপর এই নির্ভরশীলতা বাড়িয়ে সংকট কাটাতে। ভারত সরকার যদি সহযোগিতায় এগিয়েও আসে, হাত বাড়িয়েও দেয়, ভারতের অভ্যন্তরে যদি জ্বালানি সংকট দেখা দেয়, ভারতের জনগণ বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মাঠে নামতে পারে, সহযোগিতা করার বিরুদ্ধে। কারণ ভারতের জনগণ গত 1.5 বছরে এতটা ক্ষুব্ধ হয়ে গেছে যে এই যে বাংলাদেশের ভারত বিরোধী অ্যাটিটিউডের কারণে, আচরণের কারণে ভারত নিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার। ভারতের জনগণকে এতটা অস্থির এরকম হতে দেখিনি আগে কখনো, যে বাংলাদেশ নিয়ে এখন তারা সত্যি ঘৃণা পোষণ করে। ঘৃণা পোষণ করার মতো ঘটনা ঘটিয়েছে বাঙালিরা এবং জনগণ, যার কারণে ভারতের জনগণও এখন ক্ষুব্ধ। সেই জায়গায় ভারতের অভ্যন্তরে যদি সংকট হয়, ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, জনপদে জনপদে যদি জ্বালানি সংকট হয়, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু ভারত
বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে না, জনগণের বিপক্ষে গিয়ে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। তখন বাংলাদেশের কি অবস্থা হবে একবার চিন্তা করুন। মূলত প্রবলেমটা হচ্ছে ডিজেল। ওই যে অকটেন পেট্রোল, এটার যদি ম্যানেজমেন্টটা ঠিক হয় তাহলে অকটেন পেট্রোলের অবস্থাটা ঠিক হবে। কিন্তু ডিজেল সংকটটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমাদের যে বড় গাড়ি, ট্রাক, বাস চলে, ডিজেল জেনারেটর চলে, বিদ্যুৎ চলে, বিভিন্ন ক্ষেত্রে যে এই ডিজেলের ব্যবহারটা, এমনকি আমাদের সেচের জন্য যে পাম্প চলে, সেই সেচ পাম্পও চলে ডিজেল দিয়ে। সর্বাধিক ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল, যেটি সম্পূর্ণ আমদানি নির্ভর। এবং সেটার সংকটে যদি পড়ে ভারত নিজেও সংকটে পড়ে, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা শুধু তেলের নয়, বরং অর্থনীতিরও। সবেমাত্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের সামনে পাহাড় প্রমাণ আর্থিক চাপ, তার উপর মরার উপর খাড়া গা হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ। এই অবস্থায় বাংলাদেশ সরকার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। IMF এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে প্রায় 20,000 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। জুনের মধ্যেই প্রথম কিস্তি পাওয়া না গেলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছে ঢাকা। আজকে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, এই সংকটের পেছনে শুধু আন্তর্জাতিক বাজার দায়ী নয়, দেশের ভেতরে বিশৃঙ্খলাও একটি বড় কারণ। আমি খানিক আগে বললাম যে ম্যানেজমেন্টের অভাব। যুদ্ধ পরিস্থিতি দেখে আতঙ্কিত সাধারণ মানুষ হাড়ি, বালতি, এমনকি ড্রাম নিয়ে পেট্রোল পাম্পে ভিড় করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে মানুষ তেল মজুত করতে শুরু করেছে। অনেক জায়গায় মাঝরাতে পাম্প জোর করে খুলে তেল নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এই বিশৃঙ্খলা সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে। আপনারা দুদিন আগে, গত পরশু, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একটা বিবৃতি দেখেছিলেন, সংবাদ মাধ্যমে এসেছিল, যে তারা বলেছিল যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। কারণ দুটো, একটি হচ্ছে জ্বালানি তেলের স্বল্পতা, 2 নম্বর হচ্ছে নিরাপত্তাজনিত কারণ ঘটেছে ব্যাপকভাবে, যার দরুন আজকে এই সংকটটা এত মাথা চাড়া দিয়ে উঠেছে। আর এই সংকটে প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের জীবনে। জ্বালানি বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অনলাইন ক্লাস চালু করা হয়েছে অনেক ক্ষেত্রে। গার্মেন্টস বাদে সকল কারখানায় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি আবাসিক এলাকাতেও চলছে লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন শুধু এসব ছোটখাটো পদক্ষেপে কাজ হবে না, হয়তো অফিস বন্ধ রেখে ওয়ার্ক ফ্রম হোম চালু করতে হবে, যাতে যানবাহনের ওপর চাপ কমে। যদিও এতে অর্থনীতির চাকা কিছুটা ধীর হওয়ার ভয় আছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করোনাকালে, কোভিড কালে করেছি, কাজেই সেটি যদি চালু করা যায় তাহলেও হয়তো সংকট কিছুটা লাঘব হতে পারে। এই আকস্মিক জ্বালানি সংকটে যেন সব হিসাব ওলটপালট করে দিচ্ছে। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংকটে কতটা বড় ভূমিকা পালন করেন। ভারতের জ্বালানি সহায়তা কি পারবে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ঢাকাকে আরো গভীর সংকটে ফেলবে? এই মুহূর্তে সত্যিকার অর্থে আমরা একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছি যে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত কি হবে, পরিস্থিতি, এই সংকট কিভাবে মোকাবেলা হবে, এর ম্যানেজমেন্ট সঠিক হবে কিনা, সংকট গভীরে ফেলবে কিনা, সেটি দেখতে হলে আমাদের নিশ্চয়ই সামনের দিনগুলো দেখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত 2009 হোক, 2024 হোক, বাংলাদেশের সেনা নেতৃত্ব সত্যিকার অর্থে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যদেরকে তাদের বাহিনীর সাথে মিশে গিয়ে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনায় সহায়তা করছে। এই সেনা নেতৃত্বকে কি এই প্রশ্নের উত্তর দিতে হবে না, নাকি এগুলো গুজব ছড়ানো হচ্ছে, এক রকমের জনপ্রিয় মিথে পরিণত করা হচ্ছে যে যখন তখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দারা আর ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যরা স্নাইপার নিয়ে ঢুকে পড়েন। বাংলাদেশের সেনাবাহিনীর সেনা নেতৃত্বের একেবারে জানা শোনার মধ্যেই যখন তখন সেনাবাহিনীর ভেতরে ভারতীয় যোদ্ধারা, বিশেষ করে কমান্ডো বাহিনীর সদস্যরা যারা স্নাইপার চালাতে পর্যন্ত দক্ষ, এমন ব্যক্তিরা ঢুকে পড়েন
এবং বাংলাদেশে বিভিন্ন ক্ষয়ক্ষতি সাধন করে রহস্যপূর্ণ ভূমিকা রেখে আবারও জায়গা মতো ফেরত যান, এ ধরনের অভিযোগ গত 1-1.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে বারবার উঠে এলেও কোনো এক রহস্যময় কারণে না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সেসব তেমনভাবে তদন্ত করে দেখেছে বা সেসব বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে এমন গুরুতর অভিযোগ কি করে উঠতে পারছে, কি করে ভারতের কমান্ডোরা বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ঢুকে ইচ্ছামতো ব্যক্তিদের হত্যা করছে, সেটা নিয়ে কোনো আলাপ আলোচনা না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে হতে দেখা গেছে। আরো বিস্ময়কর হচ্ছে বাংলাদেশের সরকার কিংবা সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের অভিযোগ বা এ ধরনের তথ্যের কোনো প্রতিবাদ যেমন জানায়নি, তেমনি এসব তথ্য বা অভিযোগ কি করে উঠতে পারলো সে বিষয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। একটা তো আমরা সবাই লক্ষ্য করেছি যে বিডিআর এর দুঃখজনক ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের পর যেখানে 57 জন সেনা কর্মকর্তা প্রাণ হারালেন, এরপর থেকে এমন একটা কানাঘুষা ছিল যে বিডিআর এর ঘটনার সাথে ভারত জড়িত, ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে ভারতের একরকমের অপতৎপরতা এবং ষড়যন্ত্রে 57 জন সেনা কর্মকর্তা খুন হয়ে গেছেন। এরপর শেখ হাসিনার আমলে এর তদন্ত হয়েছে, সেখানে ভারতকে দোষী করা হয় নাই, কিন্তু ইউনূস সরকারের আমলে যখন ইউনূস ক্ষমতায় এসেই ঠিক করলেন যে বিডিআর এর ঘটনার আবারও তদন্ত করবেন এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানকে দায়িত্ব দিলেন, তিনি শেষ পর্যন্ত ডিসেম্বর 2025-এ যেই তদন্ত কমিটির রিপোর্ট দিয়ে গেছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরাসরি জড়িত ছিল, শেখ হাসিনা ফজলে নূর তাপসের মতোই ভারত সরাসরিভাবে সম্পৃক্ত ছিল পিলখানার ঘটনা ঘটাতে। তার উপরে তিনি নিহত এক সেনা কর্মকর্তার বরাতে এবং সেই সেনা কর্মকর্তার স্ত্রীর বরাত সহ নিহত সেনা কর্মকর্তাদের অনেকের বরাতে তার তদন্ত রিপোর্টে একথা যুক্ত করেছেন যে সে সময় পিলখানার ভেতরে ভারতের বিভিন্ন ভাষায় এবং অ্যাকসেন্টে কথা বলছিলেন, সুরে কথা বলছিলেন, এমন সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিলেন। নিহত সেনা কর্মকর্তাদের অনেকের স্ত্রীরা হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন সে সময় তাদের উপর হামলা পরিচালনাকারী ব্যক্তিদের। এবং সবচেয়ে আমার জন্য সবচেয়ে গুরুতর এবং একটা অবশ্য তদন্ত প্রয়োজনীয় ঘটনা বলে যেটিকে মনে হয়েছে সেটি হচ্ছে এই সম্প্রতি ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন প্রথম এবং 2024-এর জুলাই আগস্টে 7.62 বোরের রাইফেল পুলিশের হাতে ছিল না, তাহলে কার হাতে ছিল বলে তিনি প্রশ্ন তুলেছিলেন বহিরাগতদের হাতে এমন রাইফেল গেল কি করে। এখন ক্ষমতা ছাড়ার পর তিনি সংবাদ মাধ্যম চ্যানেল 1-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টত বলেছেন, একেবারে ব্যাখ্যা করে বলেছেন তিনি বহিরাগত শব্দটা ব্যবহার করেছিলেন এই জন্য কারণ তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তার কাছে এমন ছবি এমন সব ভিডিও এসেছিল যেই ছবি আর ভিডিও দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে 7.62 বা স্নাইপার যারা চালাচ্ছিল তারা লুঙ্গি গেঞ্জি পরা ছিল বটে, কিন্তু তাদের শারীরিক গঠন বাংলাদেশিদের মতো নয়, আমাদের মতো নয়। এমনকি তিনি বলেছেন তার কাছে এমন ভিডিও ছবিও এসেছিল যে এই বহিরাগতদের মতো দেখতে বিদেশিদের শারীরিক গঠনের ব্যক্তিরা স্নাইপার নিয়ে এমনকি হেলিকপ্টারে পর্যন্ত উঠে গেছিলেন। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের বাহিনীগুলো জানতো ভারতীয় কমান্ডোরা ঢুকে পড়েছেন, স্নাইপার রাইফেল পরিচালনাকারীরা ঢুকে পড়েছেন এবং তাদের জানাশোনার মধ্যে তাদের সহযোগিতায় তারা এমনকি বাহিনীগুলোর হেলিকপ্টারে উঠে পড়ছেন। সে কথাটিকেও না বাংলাদেশের সংবাদ মাধ্যম, না সরকার, না সেনাবাহিনী কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অথচ তিনি অবলীলায় একজন মন্ত্রী পর্যায়ে থাকা ব্রিগেডিয়ার পর্যায়ের শীর্ষ সামরিক কর্মকর্তা, তিনি অবলীলায় সেটা সংবাদ মাধ্যমে বলে দিচ্ছেন। আবার অন্যদিকে সেই 2009 সালের ঘটনা থেকে এখন পর্যন্ত নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেই আসছেন যে পিলখানায় তারা ভারতীয় কমান্ডোদের উপস্থিতি দেখেছেন এবং সেটা তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকারের আমলে বেরিয়ে এলেও কেউ সে বিষয়েও কোনোভাবে খতিয়ে দেখছে না। সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বাংলাদেশে তার মানে যখন ইচ্ছা ভারতীয়রা ঢুকছে, গুলি করছে, অস্ত্র নিয়ে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, নাকি এটা একটা মিথ?
শুনে আসি ব্রিগেডিয়ার সাখাওয়াত কি বলেছেন তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারে। তারপর পিলখানার ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী কি বলছেন, তদন্ত রিপোর্ট কি বলছে সেগুলো শুনে আসি। আর প্রশ্ন করা জরুরি মনে করি যে কি করে সেনাবাহিনী এই বিষয়টিতে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। How this 7.62 Chinese rifle used by civil cloth এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক যারা কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি। স্নাইপার, আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনীতে সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার কয়েকজনকে তো আমরা দেখলাম হেলিকপ্টারে উঠানো হয়েছিল, তাদের চেহারা গঠন তো আমাদের মতো না। তার মানে কি বলছেন যে এটা বাইরে থেকে আসছে, দেশের বাইরে কেউ? তদন্ত না করতে বলা যাবে না, আমি তো তদন্ত করতে চেয়েছিলাম এগুলো। ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু শুধুমাত্র ক্ষমতা ছাড়ার পর কথা বলেছেন তাই নয়, 2025-এ যখন 2024-এর 5ই আগস্টের বার্ষিকী পালনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হয়েছিলেন, তখনও ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিলেন সেনা গোয়েন্দা সংস্থা জানতো যে সে সময় প্রকাশ্যে স্নাইপার রাইফেল পরিচালনাকারীরা ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের কাছ থেকে তিনি ফোন পেয়েছিলেন যে একেবারে ক্যান্টনমেন্টের লাগোয়া যে জাহাঙ্গীর গেট এলাকায় মহাখালীতে, সেখানে তারা যখন মিছিলের জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন তাকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে ফোন করে বলা হয় তিনি ওই অবস্থায়, মানে ওই সেনাবাহিনীর লাগোয়া ওই এলাকাতেও তিনি এবং অন্যান্য সেনা কর্মকর্তারা স্নাইপার বাহিনীর টার্গেটের মধ্যেই আছেন। তাহলে সেই সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে খুঁজে কেন জানতে চাওয়া হচ্ছে না, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াতের হাতের সেসব ছবি ভিডিও কেন খতিয়ে দেখা হচ্ছে না, যেসব ছবি ভিডিওতে তিনি দেখেছেন যে বিদেশি শারীরিক গঠনের ব্যক্তিবর্গ বাহিনীর হেলিকপ্টারে, কোন বাহিনীর হেলিকপ্টারে বিদেশি শারীরিক গঠনের ব্যক্তিদের ওঠানো হয়েছিল, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কেন যেসব ছবিতে তিনি বিদেশি শারীরিক গঠনের স্নাইপার রাইফেল পরিচালনাকারীদের দেখেছেন সেসব ছবি ভিডিও খতিয়ে দেখার কেন সিদ্ধান্ত বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের সরকার এখনো নিচ্ছে না? আলম ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, তিনি যে তদন্ত কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন ইউনূস সরকারের হাতে ডিসেম্বর মাসে, যেটি পরে কিন্তু ইউনূস সরকারও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন, কিন্তু মেজর জেনারেল আলম ফজলুর রহমান তার কমিশন সহ বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আগেই তাদের মূল যেসব ফাইন্ডিং সেগুলো যেহেতু তুলে ধরেছিলেন সেগুলো তখনই সংবাদ মাধ্যমে চলে এসেছিল। সেখানে তারা বলেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রর 24 জন কর্মকর্তা সরাসরি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। সেখানে তারা বলেন যে ঘটনার মাস কয়েক আগেই তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিআর এর কয়েকজন কর্মকর্তার সঙ্গে পিলখানার কেন্দ্রীয় মসজিদে বৈঠক করেন এবং সেখানে পরে তাপসের বাসায় শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের আরো কয়েকটি বৈঠক হয় এবং তদন্ত রিপোর্টে বলা হয় পরে সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয় এবং সেখানে কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে অভিযুক্তদের নিরাপদে পলায়নে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। তো 24 জন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শেখ তাপস, শেখ সেলিম, সোহেল তাজ এদের সঙ্গে মিলে সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছেন, সেটা এই তদন্ত রিপোর্টে এসেছে। শুধু তাই নয়, এই তদন্ত রিপোর্টে বলা হয় যে শুধুমাত্র পরিকল্পনা স্টেজে তারা ছিলেন না, বাস্তবায়ন করতে রীতিমতো ন্যাশনাল সিকিউরিটি গার্ড ভারতের এনএসজি সদস্যরা, যেটা গুগল করে দেখলাম এই এনএসজি সদস্য মানে হচ্ছে কমান্ডো বাহিনীর সদস্য, যারা একেবারে সুনির্দিষ্ট অপারেশন চালাতে কোনো এলাকায় যায় এবং সবচেয়ে ক্ষিপ্রতায় সবচেয়ে দক্ষতার সাথে ওই অপারেশন পরিচালনা করে চলে আসে। তো এই তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিডিআর এর যে বিদ্রোহ শুরু হওয়ার পর ক্যাপ্টেন তানভীর হায়দার তিনি তার স্ত্রী তাসনুভা মাহাকে ফোন করে পিলখানায় ভারতীয় এনএসজি সদস্যদের উপস্থিতির কথা জানান। এই যে নিহত ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা, তিনি কিন্তু বারবার বছরের পর বছর ধরে বলে আসছেন তিনি বিডিআর এর পোশাক পরা অন্তত 3 জনকে হিন্দিতে গালাগালি করতে শুনেছেন। 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তারেক সিদ্দিকীর নিচে আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কথা আমি মঈনুল আহমেদকে বলছি, তৎকালীন
শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলো অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এর জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত। এবং সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন বলে বিডিআর এর এই যে তদন্ত কমিশনের রিপোর্ট আলম ও ফজলুর রহমানের, যেটা সরকার এখন পর্যন্ত প্রকাশ করে নাই, আর তারেক রহমান সরকার এটা গ্রহণ করবে নাকি আবার নতুন করে তদন্ত করবে সেটাও পরিষ্কার করেন নাই। সেই রিপোর্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই রিপোর্টে যে 2009 সালের 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে 65 জনের বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায় নাই। একই সময়ে 1221 জনের বহির্গমনের তথ্য থাকলেও 57 জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নাই। বিষয়টি আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশন বলেছে। এছাড়াও বিদেশি ভাষা শোনা, বহিরাগতদের পলায়ন, কল তালিকায় বিদেশি নম্বর, ক্যাপ্টেন তানভীরের শেষ কথোপকথন সহ বিভিন্ন তথ্যকে আলম ও ফজলুর রহমানের কমিশন প্রতিবেদনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। রাজনৈতিক নেতৃত্ব চাইলেই 2009 হোক 2024 হোক বাংলাদেশের সেনা নেতৃত্ব সত্যিকার অর্থে ভারতীয় গোয়েন্দা বাহিনী, ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যদেরকে তাদের বাহিনীর সাথে মিশে গিয়ে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনায় সহায়তা করছে। এই সেনা নেতৃত্বকে কি এই প্রশ্নের উত্তর দিতে হবে না, নাকি এগুলো গুজব ছড়ানো হচ্ছে? এক রকমের জনপ্রিয় মিথে পরিণত করা হচ্ছে যে যখন তখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দারা আর ভারতীয় কমান্ডো বাহিনীর সদস্যরা স্নাইপার নিয়ে ঢুকে পড়েন। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো অতি দায়িত্ববান এবং দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিও যখন এই অভিযোগ তুলছেন, তখন সে অভিযোগ তো খতিয়ে দেখা দরকার।